আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। খুবই ইম্পর্টেন্ট ছোট্ট একটা ক্লিনিক্যাল বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। সেটা হলো, একজন পেশেন্ট আপনার কাছে আসলো, বয়স হচ্ছে সাপোজ 75 ইয়ার্স ওল্ড। আপনি হিস্ট্রি নিলেন, পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি অফ হাইপার টেনশন আছে গত 10 বছর যাবৎ, এবং পেশেন্ট মেডিসিন নেয় বাইজোরান 5/20, দ্যাট মিনস এমডোডিপিন 5 mg এবং অলমেসান বা অলমেসাটান যেটা আছে মেডোক্সেমিল, সেটা হচ্ছে তিনি 20 মিলিগ্রাম করে পাচ্ছে। হ্যাঁ, এই হলো কন্ডিশন। এখন কি সমস্যা, যে গত কয়েক মাস যাবৎ প্রেশার ওকে, সাডেনলি সকাল থেকে তার প্রেশার অনেক বেশি। আপনি প্রেশারটা মাপলেন, প্রেশার মেপে আপনি দেখলেন যে আপনার কাছে আসা পেশেন্ট, ওনার বিপি এই মুহূর্তে হচ্ছে 100, এই মুহূর্তে বিপি হচ্ছে 180/110। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মনে রাখবেন আপনার বিষয়টা এমন যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটোই যে উপরে থাকবে বিষয়টা এমন না, যে কোনো একটু উপরে থাকলে আপনাকে ওটাকেই হাইপারটেনসিভ আর্জেন্সি হিসেবে ট্রিট করতে হবে। তাহলে আমি কি বললাম, আপনার কাছে পেশেন্ট আসলে প্রিভিয়াস হিস্ট্রি আছে হাইপারটেনশন, ডায়াবেটিস, প্রেশার এতদিন কন্ট্রোল ছিল উইথ মেডিকেশন উইথ অ্যান্টি হাইপারটেনসিভ, কিন্তু সাডেনলি বিপিটা বেড়ে গেছে। তাহলে বিপিটা কত বাড়লো? বিপি যদি সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক অথবা যে কোনো একটা, এই যে মোর দেন 180/110 উপরে যায়, তখন আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। এবং এই ধরনের বিপি পেলে সাথে সাথে আপনি তখন দেখবেন যে পেশেন্টের কোনো এন্ড অর্গান ড্যামেজ আছে কিনা। কি বললাম, পেশেন্টের কোনো এন্ড অর্গান ড্যামেজ আছে কি না। কারণ এন্ড অর্গান ড্যামেজ থাকলে এক ধরনের ম্যানেজমেন্ট, এন্ড অর্গান ড্যামেজ না থাকলে আরেক ধরনের ম্যানেজমেন্ট। তাহলে প্রথম শর্ত বিপি কত, এত। এখন দেখব এন্ড অর্গান ড্যামেজ আছে নাকি নাই। আচ্ছা, যদি এই বিপি এর সাথে এন্ড অর্গান ড্যামেজ থাকে, তাহলে সেটা হয়ে যাবে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আর যদি শুধু বিপি বেশি, কোনো এন্ড অর্গান ড্যামেজের এভিডেন্স নাই, সেটা হবে হাইপারটেনসিভ আর্জেন্সি। ওকে, এখন এটা জানার দরকার কি, জানার হচ্ছে যদি সেটা আর্জেন্সি হয়, অর্থাৎ শুধু বিপি বাড়ছে, অর্গান ভালো আছে, এন্ড অর্গান ভালো আছে, তখন আমরা পেশেন্টকে জাস্ট ওরালি মেডিকেশন দিব, মানে এআরবি সিসিবি প্রয়োজনীয় ডোজটা বাড়িয়ে দিব। ঠিক আছে, আর যদি পেশেন্টটা আমাদের কাছে আসে বিপিও বাড়ছে, সাথে এন্ড অর্গান ড্যামেজের এভিডেন্সও আছে, তখন আমাদের আর মুখে ওষুধের কোনো কাজ নাই, ইমিডিয়েটলি বিপি ফল করতে হবে। সেটা হচ্ছে আইভি রুটে যাব, এবং ড্রাগ অফ চয়েস ইস জিটিএন অ্যান্ড লেভেটালল, দুটোই হচ্ছে ভ্যাসো ডাইলেটার। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে একটা পেশেন্টের এন্ড অর্গান ড্যামেজ আছে কি নাই, এটা আমি ক্লিনিক্যালি কীভাবে বুঝবো? আমি তো ধরে ইনভেস্টিগেশনে যেতে পারবো না, কারণ ইনভেস্টিগেশন আস্তে আস্তে সময় লাগবে। ইয়াস, হেড টু বটম, আমি সবসময় আপনাদের বলি যে হেড টু বটম। তাহলে আপনি পেশেন্টের হেড টু বটম কয়েকটা সাইন দেখবেন, যে পেশেন্ট যখন আপনার কাছে আসছে, পেশেন্টের জিসিএস কেমন। যদি দেখেন পেশেন্টের জিসিএস একটু অল্টার্ড, পেশেন্ট ডিসওরিয়েন্টেড, ড্রাউজি, পেশেন্ট টাইম প্লেস পার্সন নিয়ে কথা বলতে পারছে না, আপনি বাবা কোথায় আছেন, প্রশ্নটা এভাবে করবেন, আপনি এখন কোথায় আছেন। সে একবার বলবে হসপিটালে, একবার বলবে বাসায়, এখন কি সকাল না রাত, সে বলবে এখন হচ্ছে বিকাল, আবার বলবে সকাল, মানে ডিসওরিয়েন্টেশন। তাহলে আপনি দেখুন পেশেন্টের কোনো ডিসওরিয়েন্টেশন আছে কি না। রুগীর লোকদেরকে জিজ্ঞেস করবেন তারপর, কারণ পেশেন্টটা আগে থেকেও নিউরোলজিক্যালি কম্প্রোমাইজ থাকতে পারে। তখন অ্যাটেন্ডারকে জিজ্ঞেস করবেন যে উনি কি আগে থেকেই এরকম, নাকি এই প্রেশার বাড়ার পর থেকে এরকম উল্টাপাল্টা কথা বলছে, প্রেশার বাড়ার পর থেকে উল্টাপাল্টা। এক্স্যাক্টলি, দ্যাট মিনস পেশেন্টের হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি আছে বলে আপনি ধরে নিতে পারেন। দেন হচ্ছে পেশেন্টের সাডেন সিভিয়ার হেডেক থাকতে পারে, পেশেন্ট আপনার সামনে যখন আসছে তখন পেশেন্টের অ্যাক্টিভ কনভালশন থাকতে পারে। এগুলো থাকলে আপনি বুঝবেন বিপি বাড়ার কারণে পেশেন্টের ব্রেন ড্যামেজ হয়েছে। দ্যাট ইজ নোন অ্যাজ হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। 2 নাম্বার, পেশেন্টের মানে কোনো সাইডে কোনো হেমিপ্যারাসিস আছে কিনা, মানে বা হেমিপ্লেজিয়া আছে কিনা, অথবা মানে এটা কোনো স্ট্রোকের ফিচার পাওয়া যাচ্ছে কিনা, মনোপ্লেজিয়া বা হেমিপ্লেজিয়া বা ফেসিয়াল উইকনেস, মানে স্ট্রোকের কোনো ফিচার পাচ্ছেন কিনা, সেটা আপনাকে একটু দেখতে হবে। এখন দেখেন, এখানে প্রশ্ন এসেই যায় যে যদি স্ট্রোকের ফিচার আপনি পান, তখন আপনাকে বুঝতে হবে যে স্ট্রোকটা ইসকেমিক স্ট্রোকও হতে পারে, আবার হেমোরেজিক স্ট্রোকও হতে পারে। এখন দেখেন, ইসকেমিক স্ট্রোক হলে আপনি কিন্তু হাইপার টেনশন আছে, পেশেন্টের এন্ড অর্গানও ড্যামেজ হয়ে গেছে, তারপরও আপনি নেভার এভার এখানে আপনি বিপি সাডেন কমাতে পারবেন না, এখানেই মিস্টেকটা হয়ে যায় এবং এটা একটা ক্রাইম। ঠিক আছে, তাহলে পেশেন্টের এন্ড অর্গান ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আমার দেখতে হবে এন্ড অর্গান ড্যামেজটা, এই স্ট্রোকটা কী ধরনের। ইসকেমিক হলে আমি বিপি একটা সার্টেন লেভেলের নিচে কমাতে পারবো না, আর হ্যামোরেজিক হলে তো আর্জেন্ট কমাবো। বুঝতে পারলাম? তাহলে এই জিনিসটা আমি একটু
আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, তাহলে আমাকে এটা বুঝতে হবে। এখন প্রশ্ন যে কীভাবে আমি ইসকেমিক এবং হেমোরেজিক আলাদা করব? ইজি। ইসকেমিক স্ট্রোকের প্যাটার্নটা হচ্ছে কেমন, পেশেন্টের মানে সাধারণত ইসকেমিক স্ট্রোক হলে পেশেন্টের দেখবেন কনভালশন থাকবে না, তারপরে সাডেন সিভিয়ার থান্ডার ক্ল্যাপ হেডেক এই সিমটমগুলো থাকবে না। পেশেন্ট বলবে যে সে ভালো ছিল, সকালে ঘুম থেকে উঠছে দেখে যে এক পাশ নাড়াতে পারতেছে না, মানে হচ্ছে একটা মানে কুল একটা আপনাকে হিস্ট্রি দিবে, হ্যাঁ, এটাতে সাডেন সিভিয়ার কিছু থাকবে না। তারপরে বললো বিপি মেপে দেখি, বিপিটা এরকম মুখের এক পাশ বেঁকে গেছে বা হাতের এক পাশ নাড়াতে পারতেছে না, এরকম একটা কুল হিস্ট্রি। আর আর যেটা হ্যামোরেজিক, ওটা হচ্ছে পেশেন্ট সাডেন সিভিয়ার বলবে যে আমার বাবা সুস্থ ছিল, সকালে বলতেছে তীব্র মাথা ব্যথা, তারপরে আমরা দেখি যে বমি হচ্ছে, ভমিটিং হচ্ছে, রেইজড আইসিপি এর ফিচার দিবে। পেশেন্টের পালস দেখলে দেখবেন পালস কম, ব্রাডিকার্ডিয়া, হাইপার টেনশন উইথ ব্রাডিকার্ডিয়া উইথ ভমিটিং। এটা আপনাকে বুঝতে হবে যে এখানে রেইজড আইসিপি আছে কিনা, হ্যাঁ, এগুলো আপনাকে একটু চিন্তা করতে হবে। তো মেইন কাজ হচ্ছে স্ট্রোক পেলেই ইউ হ্যাভ টু এক্সক্লুড অ্যাট ফার্স্ট দ্যাট ওয়েদার ইট ইজ ইসকেমিক অর হেমোরেজিক। ক্লিয়ার? এইটা মানে এক্সক্লুড করাটা ফরজ। আচ্ছা, তারপরে এরপর পয়েন্টটাতে আসি যে হ্যামোরেজ, এটা বলে ফেলেছি অলরেডি। তারপরে আসেন যে এখানে আপনার ব্রেইন রিলেটেড জিনিসগুলো শেষ হয়ে গেল। দেখেন তাহলে ব্রেইনের মধ্যে আমরা কী কী পেলাম, কনভালশন আছে কিনা, ডিসওরিয়েন্টেশন আছে কিনা, তারপরে ইসকেমিক স্ট্রোক কিনা, হ্যামোরেজিক স্ট্রোক কিনা, এগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব চোখের মধ্যে, মাথা থেকে একটু নিচে নামলাম চোখের মধ্যে যদি দেখি পেশেন্ট যে আপনার দেখতে কোনো অসুবিধা হচ্ছে, এই যে দেখেন আমরা কি হাইপার টেনশনের পেশেন্ট আসলে আসলেই এগুলো পুরো A to Z জিজ্ঞেস করি না, কিন্তু করাটা উচিত। তাহলে উপর থেকে যখন আসলো আমরা কী করলাম, জিজ্ঞেস করলাম যে আপনার দেখতে কোনো সমস্যা হচ্ছে কি না। অবশ্যই দেখতে সমস্যা হচ্ছে, হ্যাঁ আবার সমস্যা হচ্ছে, রেটিনোপ্যাথি, এটা চিন্তা করা যাবে না, কেন পেশেন্টের আগে থেকে ক্যাটারাক্ট থাকতে পারে না। আপনি অবশ্যই লাইট দিয়ে একটু চোখটা দেখবেন যে তার আগে থেকে কোনো ম্যাচিউর ক্যাটারাক্ট আছে কিনা। তাহলে এই ভিজুয়াল ডিস্টারবেন্সটা থেকে আগে থেকে না সাডেন, এটা আপনাকে আগে এক্সক্লুড করতে হবে। তাহলে এই কারণে বলা হয়েছে সাডেন অনসেট ভিজুয়াল ব্লারিং, আগে থেকে পুরো ভালো, এখন সে ঝাপসা দেখছে সব। তারপর হচ্ছে রেটিনাল হ্যামোরেজের ফিচার, স্বাভাবিক পেশেন্ট বললে চোখের সামনে কালো কালো ফোটা ফোটা ছোপ ছোপ, কে যেন মনে হয় তার চোখের সামনে রং মেরে দিয়েছে, সে দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, রেটিনাল হ্যামোরেজ। তারপর হচ্ছে একেবারেই চোখে দেখতে পাচ্ছেন, এরকমও হতে পারে। তাহলে এগুলো পেলে আপনি বুঝবেন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, দ্যাট মিনস এখানে এন্ড অর্গান রেটিনা ড্যামেজ হয়ে গেছে। এরপর হচ্ছে পেশেন্ট আপনার কাছে আছে হাইপার টেনশন নিয়ে, পেশেন্টের সিভিয়ার চেস্ট পেইন হচ্ছে, সিভিয়ার লেফট আর্ম পেইন হচ্ছে, সিভিয়ার সেন্ট্রাল হেভিনেস হচ্ছে, দ্যাট মিনস এমআই এর ফিচার আছে কিনা। পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, আপনার চেস্টের বাইভেজাল রিজনে স্ট্রেচারটা বসালেন, পেশেন্টকে বললেন বাবা একটু শ্বাস নেন, শ্বাসও নেওয়া লাগে না, আসলে বসালে বোঝা যায় বাইভেজাল ফাইন ক্রেপিটেশন পাচ্ছেন, হ্যাঁ, লেট ইন্সপিরেটরি অথবা শুধু ইন্সপিরেটরি বলতে পারেন। তো মানে ইন্সপিরেশনের সময় লাংসের বোথ বেইজে ফাইন ক্রেপ্টস পাচ্ছেন এবং ক্লিনিক্যালি পেশেন্টের শ্বাসকষ্ট আছে, তাহলে এটা হচ্ছে পালমোনারি এডিমা। তাহলে দেখেন মানে পেশেন্টের হাইপার টেনশন থেকে এমআই হলো, এমআইটা এতই বেশি হলো যার কারণে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়ে গেছে। তাহলে এগুলো থাকলে আপনি বুঝবেন পেশেন্টের এন্ড অর্গান এখানে হার্ট ড্যামেজ হয়ে গেছে। তারপরে পেশেন্টের একই রকম কমপ্লেন ডাইসেক্টিং অ্যাওর্টা তো থাকতে পারে। তারপরে হচ্ছে পেশেন্টের আপনি হিস্ট্রি নেন যে উনি সকাল থেকে এখন পর্যন্ত কী পরিমাণ প্রস্রাব করছে, এই হিস্ট্রিটা পেশেন্ট আসলে ভালোভাবে দিতে পারেন, আমি যতবার নেওয়ার চেষ্টা করলাম, কারণ পেশেন্ট তো ওয়াশরুমে যখন উনি ইউরিনেশন করে উনি তো আসলে ওইভাবে খেয়াল করে না, প্লাস হচ্ছে এখন সবাই ইংলিশ কমোড ইউজ করে, তো সেখানে আসলে ইউরিনের অ্যামাউন্টটা পেশেন্টটা বলতে পারে না। তো মোটামুটি একটা গেস করতে পারে হ্যাঁ প্রস্রাব খুব কম হচ্ছে, মানে এটা বলতে পারে। অথবা বিষয়টা হবে কি, প্রেশার নিয়ে সে আমার কাছে আসছে বিকালে, কিন্তু সে বলবে যে গত 1-2 দিন থেকে প্রস্রাব একটু কম হচ্ছে, মানে কিডনি কিন্তু অলরেডি এফেক্টেড হয়ে যাচ্ছে, এরকম একটা কমপ্লেন। সো ইউ হ্যাভ টু আস্ক অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ ইউরিন আউটপুট, এটা আপনাকে জিজ্ঞেস করে দেখতে হবে যে এখানে আমার কিডনি ভালো আছে কিনা, ঠিক আছে। অথবা আপনি সাথে সাথে একটা বেড সাইড ইউরিন টেস্ট করতে পারেন, কারণ কি অ্যাকিউট রেনাল ফেলিওর বা কিডনি ড্যামেজ হলে সেখানে প্রোটিনিউরিও আসতে পারে, তো বেড সাইড একটা ইউরিন টেস্ট চাইলে করতে পারেন। এরপর হচ্ছে এই হচ্ছে কথাগুলো। তাহলে ক্লিনিক্যালি দেখেন আমার এখানে বেশি একটা ইনভেস্টিগেশনও দেওয়া লাগতেছে না, আমি ক্লিনিক্যালি জাজ করে ফেলবো যে কোন এন্ড অর্গানটা ড্যামেজ, দেন ওই লাইনে আমি যাব। এখন যদি এই এন্ড অর্গান ড্যামেজগুলো থাকে, সাথে বিপি বেশি মোর দেন 180/110, তাহলে বুঝতে হবে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, আমাকে আইভি লেভেটালল এবং জিটিএনে চলে যেতে হবে, আইভি জিটিএন, ঠিক আছে। তো এই হচ্ছে ইস্যুটা। তো এখানের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে যদি হেমোরেজিক স্ট্রোক থাকে তাহলে আমার সিস্টোলিক বিপি কমাতে হবে লেস দেন 140 মিলিমিটার অফ মার্কারি। আর যদি ইসকেমিক স্ট্রোক থাকে, ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা সাধারণত বিপি সিস্টোলিকটা 160 এর নিচে নামাই না,
তার কারণ হচ্ছে 160 এর নিচে যদি আমার সিস্টোলিক বিপিটা কমে যায়, দেন পেশেন্টের ইস্কেমিয়ানো, আমি যদি আরও বিপি কমিয়ে ফেলি তাহলে দেখা যাবে পেশেন্টের ইস্কেমিয়াটা আরও এক্সটেন্ড করবে। ঠিক আছে, এই হচ্ছে কথা আমাদের। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে ইস্কেমিকে আমরা বিপি 160 এর নিচে কমাবো না। এখানে একটা গাইডলাইন আছে, আমরা আরেকদিন বলবো ইনশাল্লাহ, অ্যাপ্রোচ টু ইস্কেমিক স্ট্রোক। আর হচ্ছে হেমোরেজিকে অবশ্যই আমরা 140 এর নিচে বিপিটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার এটা আপনি যেভাবে করেন। ঠিক আছে, তো এই হলো ইস্যু। একটা জিনিস মনে রাখবেন, পেশেন্ট আপনার কাছে ইটসেলফ হেমোরেজিক স্ট্রোক নিয়ে আসতে পারে, হাইপারটেনসিভ মানে কী বলে এটাকে, হাইপারটেনসিভ আর্জেন্সি না, এমনও তো হতে পারে। যেমন একটা সিচুয়েশন দিই, পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি বিপি মেপে দেখলেন বিপি হচ্ছে 170/100। তাহলে দেখেন বিপি আমার কত, 170/100। তো এটা তো আমার আর্জেন্সি বা ইমার্জেন্সি কাতারে পড়তেছে না। আর্জেন্সি বা ইমার্জেন্সির শর্তই হলো বিপি হতে হবে 180/110 বেশি। তাহলে দেখেন এখন আমার এই পেশেন্টটা আমার কাছে যখন প্রেজেন্ট করলো, ওনার কিন্তু হাইপারটেনশন আর্জেন্সি বা ইমার্জেন্সি ওই কাতারে নাই, কারণ তার বিপিতে এত বেশি উঠে না, তার বিপি হচ্ছে 170/100। তাহলে কিন্তু পেশেন্টের সাডেন সিভিয়ার হেডেক, ভমিটিং, কনভালশন, হ্যাঁ এগুলো আছে। তাহলে এটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। তখন এটাকে আপনি হেমোরেজিক স্ট্রোক হিসেবে ট্রিট করবেন। তাহলে যেহেতু হেমোরেজিক স্ট্রোক, আর্জেন্ট একটা সিটি স্ক্যান দিব। আমার যখন মনে হবে আর্জেন্ট সিটি স্ক্যান দিয়ে আমি আগে কনফার্ম করব, দেন আমি সাথে সাথে পেশেন্টের বিপি কমিয়ে 140 মিলিমিটার অফ মার্কারি এর নিচে নিয়ে আসবো। ঠিক আছে, তা আমরা এগুলো স্ট্রোক ম্যানেজমেন্টে বলবো যে কত ঘন্টার মধ্যে আপনাকে কমাতে হবে, কীভাবে কমাতে হবে, ইস্কেমিকে কীভাবে করতে হবে, কত ঘন্টা অ্যান্টিহাইপারটেনসিভ হোল্ড রাখবো, কখন আবার অ্যাড করবো, এটা ওই হিসেবে। কিন্তু আমার টার্গেট ছিল আজকে যে কীভাবে একটা পেশেন্টকে ক্লিনিক্যালি আপনি ধরে ফেলবেন তার এন্ড অর্গান ড্যামেজ আছে কি না। তাহলে একবার একটু ব্রিফ করি। বিপি মোর দ্যান 180/110, এটা হতে পারে আর্জেন্সি, হতে পারে ইমার্জেন্সি। যদি এই হাইপারটেনশনের সাথে এন্ড অর্গান ড্যামেজ থাকে তাহলে হবে এন্ড অর্গান তাহলে হবে ইমার্জেন্সি। আপনার ড্রাগ অফ চয়েস ইজ আইভিজিটি অ্যান্ড লেভেটালল। আর যদি এন্ড অর্গান ড্যামেজ না থাকে, শুধু বিপি ইজ মোর দ্যান 180/110, ইয়োর ডায়াগনোসিস ইজ হাইপারটেনসিভ আর্জেন্সি, উই উইল গো ওরাল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ অ্যামলোডিপিন অ্যান্ড ওয়ালমেসান, আমরা ডোজটা বাড়াতে পারি। এই হচ্ছে আজকের লেকচারটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।